সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকের এই আয়োজন বার্ষিক সেমিনারের তৃতীয় পর্ব এবং সর্বশেষ এবছরের জন্য। এবং আমাদের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আজকে বিষয় হচ্ছে শতবর্ষে কল্লোল, এবং এই বিষয়ে কথা বলবেন আমাদের পরিচিত এবং সাহিত্য জগতে পরিচিত, বিভিন্ন গবেষণায় তিনি প্রসিদ্ধ স্যার অধ্যাপক চঞ্চল কুমার বোস স্যার। আমি বেশি কথা না বলে প্রথমে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। অধ্যাপক চঞ্চল কুমার বোস 1966 সালের 7 এপ্রিল কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ধরলার তীরে ঘটেছে শৈশব। আদিনিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরে। বিজ্ঞানের ছাত্র হিসেবে 1981 সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেন, এইচএসসিতে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে 1987 সালে স্নাতক এবং 1988 সালে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ করেন। চঞ্চল কুমার বোস 14তম BCSA ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে 1993 খ্রিস্টাব্দের 24 অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। UGC ফেলো হিসেবে PhD গবেষণার কাজে যোগ দেন। চঞ্চল কুমার বোস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে PhD ডিগ্রি অর্জন করেন, যার বিষয় ছিল বাংলাদেশের ছোট গল্পের শিল্পরূপ 1947 থেকে 1996। পরবর্তীতে 2008 সালে 30 জুলাই চঞ্চল কুমার বোস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং বর্তমানে সেখানেই অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। অন্তর্মুখী ঘুরে বেড়াতে পছন্দ করেন অরণ্যের টিলায়, গ্রামে, মফস্বলে। এই লেখকের ঝুলিতে রয়েছে বেশ কিছু গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের ছোট গল্পের শিল্পরূপ, বাংলা একাডেমি 2009, বাংলা কথা সাহিত্য ও অন্যান্য, শব্দকোষ 2011, শওকত আলীর কথা সাহিত্য, জীবন ও সময়ের বিনির্মাণ, বিশ্ব সাহিত্য ভবন বইমেলা 2015, কমল কুমারের গল্প, জীবনজ্যোতির উদ্ভাস, বাংলাদেশের ছোট গল্প, জীবন জলধির শিল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ও কালের কথামালা। সকলকে ধন্যবাদ। মূল প্রবন্ধ পাঠের জন্য ডক্টর চঞ্চল কুমার স্যারকে আহ্বান জানাব। ধন্যবাদ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আমার পরিচিত, আমার ঘনিষ্ঠ, যাদের সঙ্গে নানা সময় আমার দেখা হয়, বাংলা বিভাগের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর শাইমা সুলতানা, এই আয়োজনের যিনি আহ্বায়ক প্রফেসর ডক্টর নাহিদ হক, আমার সঙ্গে যোগাযোগ করেছে প্রফেসর খোরশেদ আলম, আমাদের সবার শ্রদ্ধার পাত্র বাংলাদেশের বিশিষ্ট কবি এবং অধ্যাপক প্রফেসর ডক্টর খালেদ হোসাইন, মঞ্চে উপবিষ্ট আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অনিরুদ্ধ কাহালি, প্রফেসর বাংলা বিভাগ। এছাড়া মঞ্চে আরেকজন আমার সঙ্গেই, আমি মজা করে বলেছি যে আমার একজন শ্রোতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আমার ক্লাসমেট, আমার সতীর্থ এবং বর্তমানে আমার জীবনসঙ্গী বিথিকা দেবনাথ, তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের আমি জানি যে বার্ষিক সেমিনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে আয়োজিত হয়ে থাকে এবং আজকে এই আমার কথা বলার মধ্য দিয়ে বোধহয় এবছরের সেমিনার পর্বটি শেষ হয়ে যাবে। তো আমি সেই দিক থেকে আমাকে খুব ভাগ্যবান মনে করছি যে আমাকে এরকম একটি জায়গায় কথা বলবার সুযোগ দিয়েছেন, সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি নিজেকে সম্মানিত বোধ করছি। একই সঙ্গে আমি খানিকটা ভয়ও পাচ্ছি, কারণ আমার আশেপাশে সামনে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে যথেষ্ট পড়াশুনো আছে, তারা যথেষ্ট ওয়াকিবহাল, এবং সেই ভয় এবং সংকোচটুকু নিয়েই কিন্তু আমি খুব অল্প সময়ের জন্য এই শতবর্ষে কল্লোল এই বিষয়ের উপরে আমি আমার ছোট্ট উপস্থাপনাটি রাখব। তবে আগে বলে নেই যে একজন গবেষক, একজন ছাত্র কিংবা একজন তরুণ শিক্ষক যে একাডেমিক জিল বা একাডেমিক স্পিরিট থেকে
গবেষণা করেন, পড়াশুনো করেন, বই পুস্তক ঘাটেন। আমি তার বাইরে কিন্তু ভিন্ন কিছু না। এবং আমি বলে নেই যে কল্লোল বিষয় আমি কিন্তু বিশেষজ্ঞ না। আপনারা পৃথিবীর সমস্ত প্রশ্ন করবেন এবং সমস্ত কিছুর উত্তর আমার জানা আছে এমনটি ভাবা কিন্তু খুবই ভুল হবে। আপনাদের মতোই আপনাদের পাশে থেকে আমি খুব স্বল্প প্রচেষ্টায়, কারণ এই ধরনের একটি প্রবন্ধ উপস্থাপনের জন্য যে গভীর মনোযোগ, অভিনিবেশ, তথ্য অনুসন্ধিৎসা থাকা দরকার, আমি মনে করি যে নানা ব্যস্ততার কারণে সেই জায়গায় আমার খানিকটা ঘাটতি আছে। সেই সীমাবদ্ধতাটুকু মেনে নিয়েই কিন্তু আমি আমার সামান্য সামান্য কথোপকথন আপনাদের সামনে উপস্থাপন করব। শতবর্ষে কল্লোল, এই কল্লোল পত্রিকার কথা আমরা আমার সামনে যারা আছে এবং আমরা যারা দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে আছি, আমাদের বাংলা সাহিত্যের আলোচনার ক্ষেত্রে কল্লোল পত্রিকার সবথেকে বেশি উচ্চারিত পত্রিকাটির নাম হচ্ছে কল্লোল। এবং কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে একটি যুগ, একটি সময়কাল কিন্তু আমাদের বাংলা সাহিত্যে নির্ধারিত হয়ে গেছে। আপনারা মনে রাখবেন যে আমাদের ভারতবর্ষীয় সাহিত্যে, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যে কল্লোলের যে স্থান, এটি এরকম নয় যে শুধু আমাদের এই বঙ্গদেশেই এরকম ব্যাপারটি ঘটে। পৃথিবীর বহু দেশেই এরকম অতি উচ্চমানের সাহিত্য পত্রিকা আছে যারা দীর্ঘ সময় ধরে পৃথিবীর মনন জগতে আলো ছড়িয়েছে। এবং সেই জায়গাতে আমি মনে করি যে সেই বিশ্ব ঐতিহ্যের ক্ষেত্রে আমাদের এই বাংলা সাহিত্যের কল্লোল পত্রিকাও কিন্তু সামান্য একটু জায়গা দাবি করতে পারে। কল্লোল পত্রিকা সম্পর্কে আমি জানি যে আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, আমি তাদেরকে তুমি করে বলছি যে তোমরা তোমাদের পঠন পাঠনে এই কল্লোল পত্রিকা সম্পর্কে তোমাদের মোটামুটি ভালোই ধারণা আছে। কল্লোল পত্রিকা আমি এই প্রবন্ধ থেকে আমি নিজের মতো করে খানিকটা বলবো, প্রয়োজন মনে করলে আমি আমার প্রবন্ধ থেকে খানিকটা জায়গা আমি মাঝে মধ্যে একটু পড়ে তোমাদেরকে শোনাবো। কল্লোলের প্রথম প্রকাশ আমরা জানি যে ইংরেজি 1923 এবং বাংলা 1330 সাল। এই 1330 সালকে ধরেই কিন্তু আমরা 30-এর কথা সাহিত্য, 30-এর কবিতা কিংবা 30-70 কবিতা, 30-70 কথা সাহিত্য, এইভাবে কিন্তু আমরা আমাদের সাহিত্যের সময়টাকে বিভাজন করেছি। এই জায়গায় মনে রাখতে হবে যে আমরা কল্লোল পত্রিকা জানি যে সম্পাদক হিসাবে দুজনের নাম আমরা উচ্চারণ করে থাকি, কিন্তু আমি বই পুস্তক ঘাটতে গিয়ে দেখলাম যে সেখানে সম্পাদক হলেন দীনেশ রঞ্জন দাস এবং সহ সম্পাদক হচ্ছেন গোকুলচন্দ্র নাগ। এই যে কল্লোল পত্রিকা যখন প্রথম বেরোয় তখন মনে রাখতে হবে যে এটি একটি মাসিক পত্রিকা ছিল এবং মাসিক গল্প পত্রিকা। সেইটি কল্লোল পত্রিকার একেবারে প্রথম দিকের যে তাদের যে নিবেদন ছিল, তাদের যে সূচনা বাক্য ও ঘোষণাটি ছিল, সেইখানে কিন্তু তারা বলেছেন যে এইটি হলো একটি গল্প মাসিক পত্রিকা। এবং এখানে একটু তথ্য দিয়ে রাখি যে এইটি কিন্তু একটি সিরিয়াস ধরনের পত্রিকা ছিল। এখানে বলা হয়েছে, কল্লোল পত্রিকায় বলা হয়েছে যে ওই যে এটা হলো প্রাজ্ঞ এবং শিক্ষিত লোকের জন্য কল্লোল পত্রিকা। ওই যে সময় কাটানোর জন্য কিংবা একটু পড়ে সময় কাটাই, এই ধরনের ভাব নিয়ে যারা পড়তে চান, কল্লোল পত্রিকা কিন্তু তাদের জন্য নয়। এটি কল্লোল পত্রিকার প্রথম সংখ্যাতেই কিন্তু এই ঘোষণাটি দেওয়া হয়েছিল। কল্লোল পত্রিকা এইটি প্রথম বেরিয়েছে আমরা দেখছি যে 1330-এর বৈশাখ সংখ্যায়। এখানে একটি তথ্য, যেহেতু আমি যে কথা বলবো এই কল্লোলের 100 বছরে যত কথা হয়েছে কল্লোল সম্পর্কে, তার বাইরে কোনো নতুন কথা বলবার মতো জায়গায় কিন্তু আমি নেই অন্তত। কিন্তু তারপরেও আমাদেরকে কল্লোলের কিছু কিছু জায়গা সম্পর্কে একটু আমরা নতুন দৃষ্টিভঙ্গি, একটু নতুন কৌতূহল আমরা আরোপ করতে পারি। তার মধ্যে একটি আমার কাছে যেটা মনে হয়েছে যে দুটো মত আছে যে কল্লোল পত্রিকার সূচনা এই সম্পর্কে, মানে কোথার থেকে হঠাৎ করেই কি কল্লোল পত্রিকার জন্ম হলো, বা কিভাবে এই পত্রিকার চিন্তা আমাদের দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের মাথায় আসলো, এই সম্পর্কে
বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের ৫ম খণ্ডে উনি বলেছেন, সেই জায়গাটি আমি একটু বলি, যে অধ্যাপক ডক্টর সুকুমার সেনের মতে কল্লোলের বীজ বপন হইয়াছিল ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের বার্ষিক পত্রিকা বাসন্তিকায় 1922 খ্রিস্টাব্দে। স্বভাবতই বিদ্যালয় ও ছাত্রনিবাসের আওতায় এ বীজ সতেজে প্ররূঢ়ই হইতে পারে নাই। কল্লোলের প্রবাহ কিছুদূর গড়াইলে পর ইহার একটি কচি শাখা বাহির হইয়াছিল ঢাকায়, প্রগতি 1927। এখন এই যে অধ্যাপক ডক্টর সুকুমার সেন বলছেন যে কল্লোল পত্রিকার হয়তো সূচনার যে উদ্যোগটি সেইটি হয়তো 1922 খ্রিস্টাব্দে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের বাসন্তিকা পত্রিকা বেরিয়েছিল। আমি এখানে একটু তথ্য দিয়ে রাখি, এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছাত্রছাত্রী আছে। সেটি হলো যে জগন্নাথ হলের ওই সময়ে যিনি প্রাধ্যক্ষ বা প্রভোস্ট, তার নাম ছিল ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ছিলেন। এবং আমরা জানি, ইতিহাস এটা বই পড়লেই তোমরা দেখবে যে এই আইন বিভাগ, আইন অনুষদ যেটা ছিল বা ফ্যাকাল্টি ছিল, সেখানে শুধু আইন বিভাগ ছিল। এবং এই নরেশচন্দ্র সেনগুপ্ত উনি যেহেতু জগন্নাথ হলের উনি প্রভোস্ট ছিলেন, ওনার উদ্যোগেই কিন্তু প্রথম এই বাসন্তিকা পত্রিকাটি বেরিয়েছিল। এইটি হলো একটি মত। এইটি নিয়ে অনেক লেখা আছে, যারা কৌতূহল তারা পড়ে দেখতে পারো। এর বাইরে যেটা আমাদের জীবেন্দ্র সিংহ রায় বই তোমরা পড়বে, তোমাদের সেমিনারে আছে, ওখানে উনি কিন্তু বলেছেন যে কল্লোল পত্রিকার সূচনাটা হয়েছিল 4 আর্টস ক্লাবের মধ্য দিয়ে। 4 আর্টস ক্লাব, এখানে আমরা জানি যে এখানে 4 জন ব্যক্তি জড়িত ছিলেন, এবং সেইটি হলো যে দীনেশ রঞ্জন দাস, গোকুলচন্দ্র নাগ, তারপরে হলো সুনীতি দেবী, এবং কোথাও কোথাও আমরা পেয়েছি সতীপ্রসাদ সেন, কোথাও বলা হয়েছে মণিলাল গঙ্গোপাধ্যায়। মোটামুটি এই চারজনের মধ্য দিয়েই প্রথম 4 আর্টস ক্লাব, এই একটি সংঘ, ছোট একটি মানে কী বলবো, সমিতি ধরনের তৈরি হলো। এবং সেইখানে দেখা গেল যে এই যে 4 আর্টস ক্লাব, এইটাকে বলা হয়েছে চতুষ্কলা বিভাগ। মানে যেটি হলো যে সেখানে সাহিত্য থাকবে, সেখানে সঙ্গীত থাকবে, সেখানে চিত্রকলা থাকবে, এবং সেখানে থাকবে কারুশিল্প। এই 4টি বিভাগকে নিয়ে এখানে 4 আর্টস ক্লাব বলা হয়েছে। এখানে আমার খুব ভালো লেগেছে যখন এই বিষয়ে আমি পঠন করছি, তখন দেখলাম যে দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে একটা অসম্ভব লড়াই কিন্তু ছিল। মানে তারা এরকম না যে খুব স্বাচ্ছন্দ্যে, খুব সহজভাবে তারা এই কল্লোল পত্রিকা বের করতে পেরেছিলেন। এখানে একটু তথ্য দিয়ে রাখি যে কল্লোল পত্রিকা যখন বেরোয়, তখন এইটির 10-2, আমার কথা একটু আগে পরে হয়ে যেতে পারে, যেহেতু এটা একটা দীর্ঘ বিষয়, আমি খুব বেশি সময় নেব না, আমি এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। সেটি হলো যে পটুয়াটোলা লেন, কলকাতার 10/2 পটুয়াটোলা লেন, এই জায়গায় কিন্তু কল্লোল পত্রিকা প্রথম একটি দ্বিতলা ভবনের নিচতলায় এটা হয়েছিল। এবং কল্লোল পত্রিকা এরা নানা রকম প্রকাশনাও তাদের ছিল, এবং সেইটির যে পাবলিশিং হাউস সেইটা ছিল কিন্তু কর্নওয়ালিস স্ট্রিটে। এখন আমি যেটা বলছিলাম যে এই যে দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের যে ব্যক্তিগত জীবন, এখানে আমরা জানি যে তারা দুজনেই কিন্তু ছবি আঁকতে পারতেন। এবং দীনেশ রঞ্জন দাসের যে জীবন আমরা দেখি, সেটা হলো এখানে বলা হয়েছে, আমি একটু কোট করি, সেটি হলো যে দীনেশ রঞ্জনের বিদ্রোহ রাজনৈতিক নয়, জীবনবাদের বিদ্রোহ। একটি আদর্শকে, মানে দীনেশ রঞ্জন তিনি যেটিকে বিশ্বাস করতেন, সেই বিশ্বাস বা আদর্শটিকে টিকিয়ে রাখার জন্য তিনি কিন্তু কখনো আপোস করেননি। বলা হয়েছে যে একটি আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে দীনেশ রঞ্জন সংগ্রাম করেছেন। সাংসারিক জীবনে সাফল্য খোঁজেননি দীনেশ রঞ্জন, বরং একটি ভাবকে সমস্ত কিছুর বিনিময়ে ফলবান করে তুলতে চেয়েছেন। প্রতিদিনকার সাংসারিক তুচ্ছতার মধ্যে বহু লাঞ্ছনা বিদ্রূপ সহ্য করেছেন তিনি, কিন্তু কখনো আদর্শভ্রষ্ট হননি।
আর পাশাপাশি আমরা যদি গোকুলচন্দ্র নাগের কথা বিবেচনা করি তাহলে দেখব যে গোকুলচন্দ্র নাগ কিন্তু বসবাস করেছেন, মানে তার যে জীবনযাপন, তিনি তার মামা যিনি আসলে ব্রাহ্ম মতের অনুসারী ছিলেন। এবং আমরা জানি যে 19 এবং 20 শতকের যে ব্রাহ্ম আন্দোলন, সেই ব্রাহ্ম মত কিন্তু কলকাতার যে বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটি, সেই বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটিতে ব্রাহ্ম সমাজের কিন্তু একটি ভূমিকা আছে। এবং কখনো কখনো আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডে যেমন ভিক্টোরিয়ান পিরিয়ডে শিক্ষিত সমাজ খুব সূচিবায়ুগ্রস্ত ছিল, সব কিছুতে খুঁতখুত করত, এই ব্রাহ্ম মতের সঙ্গে যারা ব্রাহ্ম মতকে গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল, তাদের মধ্যে কিন্তু এই সূচিবায়ুগ্রস্ততার একটি ব্যাপার আছে। যেমন আমরা এইখানে দেখি যে গোকুলচন্দ্র নাগ তার মামার আশ্রয় ছিলেন, সেই মামার সংসারে গোকুলচন্দ্র নাগকে কিন্তু চরম সংগ্রাম করতে হয়েছে, কারণ মামা কখনো তাকে প্রশ্রয় দেয়নি। এমনটা হয়নি যে আপনি বাড়ির বাইরে থেকে গিয়ে গোকুলচন্দ্র নাগকে বাইরের থেকে ডাকবেন যে এই গোকুল বাইরে আস। এই ধরনের সংস্কৃতি বা কালচার কিন্তু এই গোকুলচন্দ্র নাগের মামার বাড়িতে কখনো ছিল না। তিনি কখনো গায়ের কাপড় খুলে খালি গায়ে কখনো তিনি মামার সামনে থাকতে পারতেন না। মানে তাদের সেই সংস্কৃতির যে প্যাটার্নটি, সেইটি কিন্তু এই রকম ছিল। মনে রাখতে হবে যে গোকুলচন্দ্র নাগরা কেবল বা দীনেশ রঞ্জন কেবল কল্লোল পত্রিকা, এটা কোনো একটা কাগুজে বিদ্রোহের মধ্যেই কিন্তু এটা শেষ হয়নি। তারা ব্যক্তিগত জীবনে কিন্তু সেই লড়াইটা করেছেন। এবং গোকুলচন্দ্র নাগকে আমরা দেখলাম যে তিনি মামার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি কিন্তু আর্ট স্কুলে গেছেন, তিনি চিত্রকলায় তিনি পারদর্শী ছিলেন। ইভেন তিনি যেটা হয়েছে যে সোল অফ এ স্লেভ নামে একটি ছবিতে বা মুভিতে তিনি কিন্তু বিদূষকের চরিত্রে অভিনয় করেছেন। ফলে আমার শুধু এইটুকু বলবার কথা যে কল্লোল পত্রিকা বের করা এবং সেই কল্লোল পত্রিকা পরবর্তী 100 বছর ধরে আমাদের বাংলা সাহিত্যে যে আলোড়নটি তুলেছে, তার সঙ্গে যারা প্রধানত যে দুজন জড়িত ছিলেন গোকুলচন্দ্র এবং দীনেশ রঞ্জন, তাদের ব্যক্তিগত জীবনটাও কিন্তু খুব সংগ্রাম মুখর ছিল। তারপরে আমি একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই যে আমরা সবাই জানি, এটা নতুন করে বলবার কোনো দরকার নেই, সেটা হলো যে কল্লোলের পত্রিকার যে লক্ষ্য সেটা ছিল বিদ্রোহ। এবং আমরা একাধিক বই পুস্তকে রেফারেন্সে যেটা পাই সেটা হলো যে এই বিদ্রোহটা ছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে। কোনো সন্দেহ নেই যে কল্লোলের যে প্রথা বিরোধিতা, যে নতুন প্রতিবাদী দৃষ্টিভঙ্গি কিংবা বিদ্রোহাত্মক যে মনোভঙ্গি, সেইটি নিঃসন্দেহে এটি রবীন্দ্রনাথ ছিলেন তার প্রধান লক্ষ্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটি প্রধান কারণ হলেও একমাত্র কারণ কিন্তু ছিল না। এটির সঙ্গে অবশ্যই আপনারা দ্বিমত পোষণ করতে পারেন বা তোমরা দ্বিমত পোষণ করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে প্রধান কারণ অবশ্যই রবীন্দ্রনাথ ছিলেন। তার বলয় থেকে বাইরে বেরিয়ে এসে নতুন কিছু বলা কোনো সন্দেহ নেই, কিন্তু সেইটি একমাত্র কারণ ছিল না। আমাদের কাছে যেটা মনে হয় যে ওই সময়টি কিন্তু একটা বিদ্রোহের বীজকে ধারণ করেছিল। কারণ এক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, পাশাপাশি যে আমাদের যে স্বদেশী আন্দোলন, যেটাকে ব্রিটিশরা বলতো সন্ত্রাসবাদী আন্দোলন, এই আন্দোলনের বীজটি কিন্তু এখানে ছিল। 1917-তে যে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের খবরও কিন্তু আমাদের এই ভারতবর্ষের তরুণ সমাজ, যুব সমাজ জানে। ফলে আমাদের কাছে এইটি মনে হয় যে ওই একই সময়ে আমরা দেখেছি যে নতুন যে কলকাতা শহর গড়ে উঠছে, সেখানে তো গ্রাম জীবনের ভাঙনের পরে সেই নতুন নির্মিত যে কলকাতা তৈরি হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম জীবনের যে একান্নবর্তী পরিবার, যেখানে 7 ভাই 8 ভাই বোন মা বাবা সহ একসঙ্গে থাকতো, অর্থনৈতিক কারণে চাকরি বাকরির প্রয়োজনে তারা গ্রাম ছেড়ে ধীরে ধীরে শহরে চলে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই যে আমাদের যে ট্রেডিশনাল বা কনভেনশনাল যে ফ্যামিলি স্ট্রাকচার, সেই ট্রেডিশনাল ফ্যামিলি স্ট্রাকচারও কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ফলে ব্যক্তি থেকে ব্যক্তিতে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে, অসুখ মানে নানা রকম মানসিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। এবং পাশাপাশি যেটা হলো যে একটা রাজনৈতিক উত্তপ্ত আবহাওয়া তো ছিলই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আমি যেটা একটু আগে বললাম। এই অবস্থার মধ্যে আমরা বলছি যে এখানে দেখা যাবে যে এর পাশাপাশি আরেকটি ব্যাপার ছিল, সেটা হলো যে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম
উনিও তো কল্লোল পত্রিকা, আমি পরে দেখাবো সময় থাকলে, যে কল্লোল পত্রিকায় অনেকেই লিখেছেন। হ্যাঁ, অনেকেই, এমন লেখক খুঁজে পাওয়া মুশকিল যারা ওই সময় কল্লোলে লেখেননি। তার আগে যে কথাটা আমরা বলছি সেটি হলো যে নজরুলের 20 বার্ষিক কাব্যের জন্য কল্লোল অফিসে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়েছিল। আমি এই জায়গা থেকে একটু বলি যে পুলিশের ধারণা ছিল যে এই কল্লোল পত্রিকা যারা বের করেছে এবং এখানে যারা লেখালেখি করে এবং যারা এই বৃত্তের সঙ্গে জড়িত, এরা প্রত্যেকেই ছিল এক ধরনের রাজনৈতিক সন্ত্রাসবাদী। ফলে এই যে পুলিশি তল্লাশি হলো, তারপরে 20 বার্ষিক পরে নিষিদ্ধ হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু কল্লোলের কবি লেখকদের মধ্যে একটা দারুণ সাড়া ফেলে দেয়। তাদের চিন্তা ও প্রকাশে এক ধরনের নতুন বিরুদ্ধবাদ, মানে বিরোধিতা, আমরা এখনকার দিনে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলি, যে প্রথাগত যে সিস্টেম কার্যকর আছে তার বিরুদ্ধে কথা বলা, এইটাকে আমরা এখন অ্যান্টি এস্টাবলিশমেন্ট এই টার্মিনোলজি দিয়ে আমরা এটাকে ডিফাইন করি। কিন্তু এই জায়গাটায় আমরা দেখছি তখন যে এই নতুন, মানে ওই পত্রিকা অফিসে তল্লাশির মধ্য দিয়ে এর কল্লোলের লেখকদের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি হলো। তারা অনুভব করে রাজনীতির ক্ষেত্রে যেমন সত্য ভাষণের তীব্র প্রয়োজন, তেমনি স্থবির সমাজের বিপক্ষে প্রচণ্ড তেজে অচল প্রতিষ্ঠা হওয়ার গুরুত্ব। তবে কল্লোলের অন্যতম প্রধান লক্ষ্য যে রবীন্দ্রনাথ ছিলেন তা বলাই বাহুল্য। কল্লোল যুগ গ্রন্থে অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলছেন এভাবে যে রবীন্দ্রনাথ থেকে সরে এসেছিল কল্লোল, সরে এসেছিল অপজাত ও অবজ্ঞাত মনুষ্যত্বের জনতায়, নিম্নবিত্ত মধ্যবিত্তদের সংসারে, কয়লা কুঠিতে, খোলার বস্তিতে, ফুটপাতে, প্রতারিত ও পরিত্যক্তের এলাকায়। আমি প্রথমে বলে রাখি এই সঙ্গে, না হলে কিন্তু পরে ভুলে যেতে পারি। সেটি হলো যে কল্লোল পত্রিকায় কী ধরনের লেখা হতো বা কোন ধরনের চেতনাকে তারা তুলে ধরত বা মৌলিকভাবে প্রকাশ পেত, এইটা যদি বলতে হয় তাহলে সেই কথাটা কিন্তু এই অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই উক্তির মধ্যেই আছে। অর্থাৎ আমরা কল্লোলের পাতা জুড়ে দেখব যে নিচু তলার মানুষের কথাই কিন্তু সেখানে কল্লোল পত্রিকায় নানা ফর্মে, নানা ভঙ্গিতে, নানা রূপে কিন্তু চিত্রিত হয়েছে। সেখানে নারীর ব্যভিচারের কাহিনী, নারীর পতিতাবৃত্তির কাহিনী, তারপরে কয়লা খনিতে যে সমস্ত মজুর দিনরাত পরিশ্রম করে কিন্তু ন্যায্য মজুরি পায় না, তারপর বস্তিতে যারা বসবাস করে এবং সমাজের যারা প্রান্তিক জন, আমরা এখনকার দিনে যাদেরকে সাবঅল্টার্ন লোকজন বলে আমরা এখন বলে থাকি, এরাই কিন্তু কল্লোলে যারা লিখেছেন, কল্লোলে তো কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে, উপন্যাস বেরিয়েছে, তারপরে অনুবাদ গল্প বেরিয়েছে, অনুবাদ উপন্যাস বেরিয়েছে, মননশীল প্রবন্ধ বেরিয়েছে। সমস্ত লেখার মধ্যে ব্যতিক্রম ছাড়া আমরা মৌলিকভাবে দেখেছি যে সেখানে অবজ্ঞাত এবং সেই নিম্নবর্গীয় মানুষের জীবনের কথাই কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই যে রবীন্দ্র বিরোধিতা, এইটিকে আমরা বলছি যে কল্লোলের প্রধান তাদের লক্ষ্য ছিল। এখানে একটু বলে রাখি যে ৩০-৭০ যে কবিরা তারা রবীন্দ্রনাথের বিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তাদের চলবার সামর্থ্য কতটুকু ছিল এইটি কিন্তু একটু বিবেচ্য বিষয়। এখানে আমি এই অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল যুগ গ্রন্থেই তিনি একটি জায়গায় বলছেন, মানে রবীন্দ্রনাথের প্রতি তার যে মুগ্ধতা এবং সেই মুগ্ধতা ভেঙে যাওয়ার মানে মোহমুক্তির কথাও কিন্তু একই সঙ্গে তার সেই উদ্ধৃতির মধ্যে আছে। আমি সেই জায়গাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। রবীন্দ্রনাথ 1330 ফাল্গুনে কলকাতার সিনেট হলে কমলা লেকচার্স দিচ্ছিলেন এবং সেই সভায় অচিন্ত্য কুমারও উপস্থিত ছিলেন শ্রোতা হিসেবে। রবীন্দ্রনাথ সম্পর্কে নিজের অনিঃশেষ বিস্ময় সত্ত্বেও তার উপলব্ধি ও অভিজ্ঞতার উল্লেখ করেছেন কল্লোল যুগে। কি বলেছেন সেটা আমি একটু বলছি। ভাবতুম রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যের শেষ, তারপরে আর পথ নেই, সংকেত নেই, তিনিই সব কিছুর চরম পরিপূর্ণতা। কিন্তু কল্লোলে এসে আস্তে আস্তে সে ভাব কেটে যেতে লাগলো। বিদ্রোহের বন্যিতে সবাই দেখতে পেলুম যেন নতুন পথ, নতুন পৃথিবী, আরও মানুষ আছে, আরও ভাষা আছে, আরও আছে ইতিহাস। সৃষ্টিতে সমাপ্তির রেখা টানেননি রবীন্দ্রনাথ। তখনকার সাহিত্য শুধু তারই বহুকৃত লেখনের হীন অনুকৃতি হলে চলবে না, পত্তন করতে হবে জীবনের আরেক পরিচ্ছেদ। সেদিনকার কল্লোলের সেই বিদ্রোহ বাণী উদ্ধত কণ্ঠে ঘোষণা করেছিলাম কবিতায়।
এই যে মানে রবীন্দ্রনাথের প্রতি তার মুগ্ধতা এবং একই সঙ্গে নিজের যে কণ্ঠস্বর তুলে ধরবার তাগিদ কল্লোলের মধ্য দিয়ে সেইটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। মনে রাখতে হবে যে অচিন্ত্য কুমার সেনগুপ্তের মতো এরকম কিন্তু অনেকেই আছে, সেটা সুধীন্দ্রনাথ দত্ত থেকে বুদ্ধদেব বসু অনেকেই আমরা দেখব যে এই রবীন্দ্রনাথের প্রতি বিরাগ আবার অনুরাগ, এই দুয়ের সমন্বয় করেই কিন্তু ওই সময়কালে এদের লেখালেখি চলেছে। এখন এই জায়গাতে বলি যে মানে কল্লোল সম্পর্কে পঠন পাঠন করতে গেলে আমরা দেখব যে কল্লোল পত্রিকায় দুটো বিখ্যাত বিতর্ক বা স্ববিরোধের কথা আছে, এবং এইটা আমার ধারণা তোমরা সবাই কম বেশি খানিকটা জানো। আমি সেইটাকে জাস্ট একটু ব্রাশ আপ করতে চাই বা একটু মনে করিয়ে দিতে চাই। একটা বিতর্ক ছিল, সেটি হলো কাজী নজরুল ইসলাম এবং মহিতলাল মজুমদারের মধ্যে। আরেকটি ছিল কল্লোল এবং শনিবারের চিঠি। এই দুটো আমি খুব সংক্ষেপে বলছি যে একসময় কাজী নজরুল ইসলাম মহিতলাল মজুমদারকে প্রায় গুরুর আসনে বসিয়েছিলেন। তো সজনীকান্ত দাস বিদ্রোহী কবিতা যখন কাজী নজরুল ইসলামের বেরোলো 1922-এ, এখানে মনে রাখতে হবে যে কাজী নজরুল ইসলাম যখন 1922-এ তার অগ্নিবীণা কাব্য বেরোলো এবং সেখানে বিদ্রোহী কবিতা আছে, একই সময় টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডও বেরিয়েছে 1922-এ। এখানে আমরা দেখব যে মানে এটা মনে হয়েছে মহিতলাল মজুমদারের কাছে যে নজরুল যত নিজেকে আত্মপ্রকাশ করছেন এবং কবি হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়ছে, ততটাই সে যেন মহিতলাল মজুমদারের আনুগত্য বা ছায়া থেকে দূরে সরে যাচ্ছে। সজনীকান্ত দাস ব্যাং নামে একটি কবিতা লিখেছিলেন এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্যারোডি হিসেবে। এটাকে কাজী নজরুল ইসলাম মনে করেছিলেন যে এইটি বোধহয় লিখেছেন মহিতলাল মজুমদার। ফলে দেখা গেল যে তিনি সর্বনাশের ঘণ্টা নামে একটি কবিতা লিখলেন, যেখানে মহিতলাল মজুমদারের ওই যে যেহেতু নজরুল মনে করেছেন যে ব্যাং কবিতাটি মহিতলাল মজুমদার লিখেছেন, অতএব এইটির পাল্টা বক্তব্য হিসাবে উনি সর্বনাশের ঘণ্টা এই কবিতাটি লিখলেন। এবং দেখা গেল যে ওই কল্লোলের ঠিক 3 বছর পরেই কিন্তু আমরা দেখব কালিকলম পত্রিকা বেরিয়েছে। এই কালিকলম পত্রিকাতে মহিতলাল মজুমদার যেহেতু কল্লোল পত্রিকাতেও লিখতেন, কালিকলম পত্রিকাতেও লিখতেন, এবং ওই সময় অনেক লেখকই আছেন এই উভয় পত্রিকাতেই কিন্তু তারা লিখতেন। ফলে মহিতলাল মজুমদার কালিকলম পত্রিকাতে দ্রোণ গুরু নামে একটি কবিতা লিখলেন এবং সেইখানে ওই নজরুলের কবিতার কিন্তু পাল্টা জবাব দেওয়া হলো। ফলে এইটির মধ্য দিয়ে আমরা দেখব যে কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে এই যে বিতর্ক এবং দ্বন্দ্ব, দুজনের মধ্যে ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটি হয়তো ছিল জীবনের শেষ দিন পর্যন্ত, কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই আত্মিক যে মিলন সেইটি কিন্তু আর কখনো ঘটেনি। এইটি একটি ব্যাপার। আর যেটি ছিল সেইটি হলো যে শনিবারের চিঠি এবং কল্লোলের শনিবারের চিঠি, আমরা জানি যে সেই সজনীকান্ত দাশের শনিবারের চিঠি, যেটি প্রথমত এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা সাহিত্যের ওই সময় যারা প্রতিষ্ঠিত এমন কেউ নেই যারা তাদের ব্যঙ্গ বিদ্রূপের হাত থেকে রেহাই পেয়েছে। সেইটি অনেক দীর্ঘ কাহিনী, এত মনেও থাকবে না, এবং ওইটা বলতে গেলে এই বিতর্ক কেন্দ্রিক আরেকটি পুস্তিকা লেখা যেতে পারে। এখন আমরা জানি যে এইটা হলো যে সেই ওই যে প্রাচীনের সঙ্গে নতুনের যে দ্বন্দ্ব, এইটি চিরায়ত দ্বন্দ্ব। আমাদের সমাজ বলো, সভ্যতা বলো, সব জায়গাতে কিন্তু এই দ্বন্দ্বটি আছে। ফলে আমরা দেখব যে সজনীকান্ত দাশের শনিবারের চিঠিতে রবীন্দ্রনাথও বাদ যাননি। রবীন্দ্রনাথের আচরণ, তার রচনা, তার ছবি কোনো কিছুই কুটিল কটাক্ষের লক্ষ্য এড়ায়নি। এমনকি যে মহিতলাল মজুমদার শনিবারের চিঠির দ্বারা ব্যঙ্গবিদ্ধ হন, তিনি নিজেই পরবর্তীতে রবীন্দ্র বিদ্বেষী হয়ে ওঠেন। এখানে একটু তথ্য দিয়ে রাখি যে মহিতলাল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে, তখন এইটি বাংলা বিভাগটি ছিল বাংলা ও সংস্কৃত বিভাগ, সেইখানে কিন্তু উনি অন্তত 4 বছর, 1921 থেকে 24 পর্যন্ত আমার যতদূর মনে পড়ে, এই 4 বছর মহিতলাল মজুমদার কিন্তু এখানে চাকরি করেছেন। এবং তাকে নিয়ে এসেছিলেন তিনি হলেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সুশীল কুমার দে। আমরা দেখব যে এই কল্লোল পত্রিকায় মহিতলাল মজুমদার লিখতেন, পরে আবার তিনি তার প্রতিকূলে চলে গেলেন।
উনি যখন ঢাকাতে স্থিত হলেন এই চাকুরি সূত্রে, ঢাকাতেও কিন্তু রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটি গোষ্ঠী তৈরি হয়েছিল এবং যেটির নেতৃত্ব আমাদের কাছে মনে হয়েছে যে এই একদিকে যেমন নরেশচন্দ্র সেনগুপ্তের কথা আমরা বলেছি বাসন্তিকা পত্রিকার কথা উল্লেখ করতে গিয়ে, আর এখানে দেখব যে এই মহিতুলাল মজুমদার এবং ডক্টর সুশীল কুমার দে এবং আরও বেশ কয়েকজন ছিলেন যাদেরকে মনে হয়েছে যে বিশেষ করে মহিতুলাল মজুমদার তিনি একটা কাল্ট তৈরি করেছিলেন, মানে একটা প্রথা, একটা সিস্টেমের বা একটা বৃত্ত তৈরি করেছিলেন, যেখানে আমি এখানে ডক্টর সুকুমার সেনের বক্তব্য দিয়ে বলতে চাই, সেটা হলো যে ঢাকা কেন্দ্রিক একটি গোষ্ঠীও এই রবীন্দ্র বিরোধিতায় সক্রিয় হয়ে ওঠে। অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত এর পুরোভাগে ছিলেন, তার পেছনে ছিলেন মহিতুলাল, অধ্যাপক ডক্টর সুশীল কুমার দে এবং ঢাকার অন্য আরও কিছু মানুষ। এখানে ডক্টর সুকুমার সেন মন্তব্য করেছেন যে মহিতুলাল রবীন্দ্রনাথকে খর্ব করিবার জন্য বঙ্কিমচন্দ্র ও মাইকেলকে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া একটা বঙ্কিম মধুসূদন কাল্ট বানাইতে ব্রতী হইলেন। মানে রবীন্দ্রনাথ প্রধান কবি না, প্রধান কবি হবেন মাইকেল মধুসূদন দত্ত। মানে আমাদের দেশে যেরকম বঙ্গবন্ধুর বিকল্প হিসেবে মৌলানা ভাসানীকে অনেক সময় তুলে ধরার চেষ্টা করা হয়, এটা আমি প্রসঙ্গের বাইরে গিয়ে বলে ফেললাম কথাটা, কিন্তু এইখানে আমরা দেখলাম যে এই বঙ্কিম মধুসূদন যে কাল্ট তৈরি করার চেষ্টা, এটা কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এদের দ্বারাই কিন্তু এটি মোটামুটিভাবে পরিচালিত হয়েছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমরা প্রমথ চৌধুরী সহ কাজী নজরুল ইসলাম এর মধ্যে আছেন। আমরা দেখব যে চেতনাগত দিক থেকে কল্লোলের বিদ্রোহের প্রত্যক্ষ প্রতিফলন লক্ষ্য করা যায় প্রমথ চৌধুরীর মধ্যে। প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের আত্মীয় হন, কিন্তু এখানে দেখব যে অচিন্ত্য কুমার বলছেন যে কল্লোল থেকে প্রথম সরে আসা মানুষটির নাম হলো প্রমথ চৌধুরী। বিষয়ের দিক থেকে পুরোটা না হলেও মনোভাব ও প্রকাশভঙ্গিতে প্রমথ চৌধুরী নিজের পথ সন্ধান করেন এই কল্লোল যুগে। দ্বিতীয় মানুষ নজরুল, লেখার মতোই পোশাকেও নজরুল আপাতমস্তক বিদ্রোহী। নজরুলের এই প্রখর বিদ্রোহকে কল্লোল যুগ গ্রন্থে চিহ্নিত করা হয়েছে এভাবে, কিন্তু নজরুলের ঔদ্ধত্যের মাঝে একটা সমারোহ ছিল, যেন বিহ্বল বর্ণাঢ্য কবিতা, গায়ে হলদে পাঞ্জাবি, কাঁধে গেরুয়া উরুনি কিংবা পাঞ্জাবি গেরুয়া উরুনি হলদে, বলতো আমার সম্ভ্রান্ত হবার দরকার নেই, আমার বিভ্রান্ত করবার কথা। এরপরে আমরা যদি কল্লোল পত্রিকায় কারা কারা লিখেছেন, আমি বলেছি যে আগেরটা পরেরটা আগে হতে পারে, এখানে আরেকটু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরেকটু তথ্য এই প্রসঙ্গেই দিয়ে রাখি। সেটা হলো যে তারাশঙ্করের প্রথম যে গল্প রসকলি, যেটি উনি প্রবাসী পত্রিকায় পাঠিয়েছিলেন, সেখানে কিন্তু এইটা দীর্ঘদিন ফেলে রেখেছিল, এই গল্পটি ছাপা হয়নি। তখন ওইটা ফেরত আসার পরে উনি পবিত্র গঙ্গোপাধ্যায় ওই সময়ের কিন্তু খুব উজ্জ্বল একজন ব্যক্তি, মানে তার সম্পর্কে আলাদাভাবেই বলার সুযোগ আছে, সেইটি আমি যাচ্ছি না। ওনার পরামর্শে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি গল্পটি উনি কল্লোলে পাঠিয়ে দিলেন এবং সেখানে এটা প্রকাশের জন্য নির্বাচিত হয়ে গেল। এবং এরপরে আমরা দেখব যে তার হারানো সুর, স্থলপদ্ম, এই গল্পগুলোও কিন্তু কল্লোল পত্রিকায় ছাপানো হয়েছে। তো এইটি বলবার কারণ এইটি যে তারাশঙ্কর পরে কিন্তু খানিকটা অনুযোগের সুরে বা অভিযোগের সুরে বলেছেন যে কল্লোলের তারাশঙ্করের মনে হলো যে কল্লোল নাকি তাকে গ্রহণ করেনি। তারাশঙ্করের মনে হলো এখানে সে যেন অনধিকার প্রবেশ করেছে। কল্লোলের লেখকদের মধ্যে তখন একটা দল বেঁধে উঠেছিল, তারাশঙ্করের মনে হলো সে বুঝি সেই দলের বাইরে। এটি বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্ত পরে মন্তব্য করেছেন যে আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটি মনে করেছেন যে তাকে কল্লোল গ্রহণ করেনি, এইটি হয়তো সেরকম নয়। আসলে কল্লোল তাকে গ্রহণ করবার ক্ষেত্রে কল্লোলের অনান্তরিকতা দায়ী নয়, বরং তারাশঙ্করের মধ্যে যে এক ধরনের বোহেমিয়ানিজম বা বহির্মুখিতা, এক্সট্রোভার্টনেস আছে, সেইটি এটার পেছনে প্রধান কারণ ছিল বলে অচিন্ত্য কুমার সেনগুপ্ত মনে করেছেন। এখানে আরেকটি বিষয়, মানে এটা খুব আমরা তো জানি যে কল্লোলে সাহিত্য চর্চাই হতো, কিন্তু পঠন পাঠন করতে গিয়ে দেখা গেল যে কল্লোল পত্রিকায় ছবি প্রকাশ করা হতো, ছবি।
এবং সেই ছবি পরবর্তীতে প্রথম শুরু হয়েছে যামিনী রায়কে দিয়ে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের প্রাচ্য চিত্রকলার ক্ষেত্রে যামিনী রায়ের একটি গুরুত্বপূর্ণ কি বলবো যে স্থান আছে। সেই যামিনী রায়ের একটি ছবি মায়ের কোলে শিশুকে স্তন দান করছেন, এই রকম একটি ছবি কিন্তু কল্লোল পত্রিকায় ছাপানো হলো। এবং কল্লোল পত্রিকার একসময় তাদের একটা লক্ষ্য ছিল যে তারা কখনো এখানে রঙিন ছবি ছাপাবে না, যেহেতু দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ উভয় ভালো ছবি আঁকতে পারতেন। এবং দীনেশ রঞ্জন দাসকে আমরা দেখেছি যে উনি কিন্তু ওই সময় খুব ভালো ব্যঙ্গাত্মক কার্টুন আঁকতেন, এবং তিনি এগুলো করেই কিন্তু তার জীবন জীবিকা এগুলো চলেছে। তো সেইখানে দেখলাম যে যামিনী রায়ের এক গ্রাম্য মা তার অনাবৃত বুকের কাছে শিশু সন্তানকে দুই নিবিড় হাতে চেপে ধরে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে লোকলক্ষ্মীর যে রূপ তিনি এঁকেছিলেন তারই যেন সূচনা হয় কল্লোলের ওই ছবিতে। এখন তাহলে আমরা দেখছি যে সাহিত্য চর্চার পাশাপাশি আমরা কল্লোলের পাতায় বিচিত্র রকমের ছবি, পরে যামিনী রায়ের পরে আরও অনেকে ছবি এঁকেছেন এবং সেখানে সেই সমস্ত ছবির নামও আমাদের গ্রন্থে আছে, সেটি আমরা পড়তে চাইলেই তার দেখা পাবো। এখানে আমরা ওই জায়গাতে তার একটু যাই যে সজনীকান্ত দাস যখন এই যে শনিবারের চিঠির পক্ষ থেকে এই অভিযোগগুলো বারবার করা হচ্ছে, সেখানে সালিসি হিসাবে রবীন্দ্রনাথকে সালিশ মানা হলো। আমাদের যেমন গ্রাম দেশে আমরা সালিশ মানি, ঠিক রবীন্দ্রনাথকে কল্লোলের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা দেয় সজনীকান্ত দাসের পত্রিকা শনিবারের চিঠি, যেটা আগে আমরা বলেছি। 1333-এর ফাল্গুনে সজনীকান্ত দাস রবীন্দ্রনাথের কাছে আর্জি পেশ করলেন এই আধুনিক সাহিত্য সম্পর্কে, অর্থাৎ কল্লোলে যে সাহিত্য চর্চা হচ্ছে এইটিকে নানা রকমভাবে এইটিকে কুৎসা ছড়ানো হচ্ছিল, যে এর মধ্যে যৌনতত্ত্ব আছে, সমাজতত্ত্ব কিংবা এই ধরনের এমনগুলো বিষয় নিয়ে লেখা হচ্ছে যেগুলোকে ঠিক রুচিবাগীশ বা রুচিশীল পাঠকদের কাছে যেটি গ্রহণযোগ্য মনে হয় না। রিয়ালিস্টিক নাম দিয়ে এগুলোকে সাহিত্যের একটা বিশেষ অঙ্গ বলে চালাবার চেষ্টা হচ্ছে। এইখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বিচিত্রা ভবনে কিন্তু এইটি সালিশ বসেছিল এই মানে সজনীকান্ত দাসের সেই অভিযোগ সম্পর্কে। এইখানে দেখা যাক যে আমি আমার প্রবন্ধের একেবারে শেষের দিকে এসেছি। এইখানে রবীন্দ্রনাথের একটি মন্তব্য আমি পড়ে শোনাতে চাই, সেটা হলো উনি বলছেন এই যে যখন সজনীকান্ত দাস এই অভিযোগ করলেন কল্লোলের অতি আধুনিক সাহিত্য সম্পর্কে, তখন এইটির মীমাংসা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সাহিত্যের যুগ বলতে কি বোঝায় সেটা বোঝাপড়া করবার সময় হয়েছে। কয়লার খনিক বা পানওয়ালিদের কথা অনেকে মিলে লিখলেই কি নবযুগ আসে? এই রকমের কোনো একটি ভঙ্গিমার দ্বারা যুগান্তরকে সৃষ্টি করা যায় এ কথা মানতে পারবো না। সাহিত্যের মতো দল ছাড়া জিনিস আর কিছু নেই। বিশেষ একটা চাপরাশ পড়া সাহিত্য বিশিষ্টতার গৌরব খুব চড়া গলায় প্রমাণ করতে দাঁড়ায় জানব তার গোড়ায় একটা দুর্বলতা আছে। কোনো একটা উদ্ভট রকমের ভাষা বা রচনায় ভঙ্গি বা সৃষ্টি ছাড়া ভাবের আমদানির দ্বারা যদি কথা বলবার চেষ্টা করা হয় যে যেহেতু এমনতর ব্যাপার ইতিপূর্বে কখনো হয়নি, সেই জন্যই এটাতে সম্পূর্ণ নতুন যুগের সূচনা হলো, সেও অসঙ্গত। পাগলামির মতো অপূর্ব আর কিছু নেই, কিন্তু তাকে অরিজিনালিটি বলে গ্রহণ করতে পারেনি। এই জায়গায় যেটা হয়েছিল যে আমরা দেখব যে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছিলেন যে কল্লোলের যে সাহিত্য তার যে বিষয়গত আধুনিকতা, তারা এমন কি রূপ সৃষ্টি করতে পেরেছে যেটাকে তারা নতুন বলে দাবি করতে পারে। এই ধরনের প্রশ্নের কোনো জবাব কিন্তু এই যারা অতি আধুনিক মানে কল্লোলে যারা লিখেছেন তারা কিন্তু রবীন্দ্রনাথের এই প্রশ্নের কোনো সেই অর্থে জবাব দিতে পারেননি। ফলে রবীন্দ্রনাথের যে বক্তব্য সেইটি কিন্তু এই যে দুইটি পক্ষ মানে শনিবারের চিঠির পক্ষ আর কল্লোলদের পক্ষ তার কাউকেই কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। অবশেষে অতি আধুনিকতার যে রোম্যান্টিক ফানুস
যেটা কল্লোলের লেখকরা যে ফানুস উড়াতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ কিন্তু দেখালেন যে রোম্যান্টিক ফানুস কিভাবে উড়াল ডানায় ভর করে আকাশে উঠতে পারে এবং তার অন্তঃশ্বাস শূন্যতা কেমন হতে পারে সেটা রবীন্দ্রনাথ তুলে ধরলেন শেষের কবিতায়। এবং শেষের কবিতা আমরা জানি যে 1335-এ প্রবাসী পত্রিকার ভাদ্র চৈত্র সংখ্যায় বেরিয়েছিল সেই শেষের কবিতা, একটি উপন্যাস। কল্লোলের অতি আধুনিকরা যে টেকনিকের সন্ধানে মরিয়াছিলেন, অথচ তা তাদের সাধ্যের বাইরে, অনায়াসে তার নতুন রূপ পেল রবীন্দ্রনাথের লেখায়। অর্থাৎ রবীন্দ্রনাথ দেখালেন যে 30-এর কবিরা যে অতি আধুনিকতার চর্চা করতে চাচ্ছে, সেইটি রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখে দেখালেন যে সেই সামর্থ্য রবীন্দ্রনাথেরও আছে। এই কারণে শেষের কবিতার একটি আলাদা গুরুত্ব আমরা এখানে পেয়ে থাকি। এখানে আরেকটি তথ্য, এটি একেবারেই আমরা শেষের বক্তব্যের কাছাকাছি আমি এই তথ্যটি, এটি হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। সেটা হলো যে কল্লোল পত্রিকা কিন্তু তার বৌদ্ধিক চর্চা বা সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা বিশ্ব জাগতিকতার সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক ছিল, মানে সেটা বাংলার সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেটা কোন অর্থে? সেটা হলো যে গোকুলচন্দ্র নাগের কথা আমরা বলেছি, যিনি সহ সম্পাদক ছিলেন কল্লোলের, তার যে দাদা যিনি কালিদাস নাগ, তিনি দীর্ঘদিন ফ্রান্সে ছিলেন। ওই ফ্রান্সে থাকার সময় সেখানে কিন্তু রোমারোলার সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রোমারোলার যা খ্রিস্তপের অনুবাদ কল্লোলে প্রকাশ করেছিলেন কিন্তু কালিদাস নাগ। এবং আমরা দেখব যে রোমারোলাকেও কিন্তু কল্লোলের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছিল, তারপরে রোমারোলার যে বোন তাকেও কিন্তু চিঠি লেখা হয়েছিল। এবং সেইখানে আমরা দেখব যে রোমারোলা ফরাসি ভাষায় কিন্তু সেই চিঠির একটা দীর্ঘ জবাব দিয়েছিলেন, পরে সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এইখানে আমি ওই রোমারোলার যে বোন, যিনি মডলিন রোলা যার নাম, উনি যেটা লিখেছিলেন সেটার ইংরেজি 2টি লাইন আমি পড়ে শোনাই। উনি লিখেছেন যে আই ওয়ান্ট অলসো টু টেল ইউ ইন মাই ব্রাদার্স নেম অ্যান্ড মাই ওন হাউ মাচ উই অ্যাপ্রিসিয়েট দি গ্যালান্ট এফোর্ট অফ কল্লোল। মাই উইশ ইজ টু গ্রো মোর অ্যাবল টু ফলো ক্লোজলি হোয়াট ইট পাবলিশেস। কল্লোল পত্রিকা কী বের করছে এইটি জানার কৌতূহল কিন্তু এই চিঠির মধ্য দিয়ে রোমারোলার বোন সেই আগ্রহটি প্রকাশ করেছেন। আমি প্রবন্ধটি শেষ করছি, অনেক বিষয় আছে, আমরা সেগুলো যেতে চাই না, আমি খানিকটা সময় নিয়ে ফেলেছি। আমি শেষ করছি প্রবন্ধটি এই জায়গাতে যে কোনো সন্দেহ নেই যে আমাদের 100 বছরের যে সাহিত্য চর্চা সেই জায়গায় কল্লোল এখনও টিকে আছে বহাল তবিয়তে, এবং আরও কতদিন টিকে থাকবে। কল্লোলের চেয়ে ভিন্ন কোনো পত্রিকা যেটি আমাদের বৌদ্ধিক জগৎ বা সারস্বত সমাজকে বা সাহিত্যিক জগৎকে নাড়া দিতে পারে, এই রকম কোনো পত্রিকার জন্ম না হওয়া পর্যন্ত আমাদের মনে হয় যে কল্লোল আরও দীর্ঘকাল আমাদের এই সাহিত্যসেবী সাহিত্য মনস্ক মানুষের মধ্যে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এটি থেকে যাবে। আমি শেষ করছি আমার কথাটি, সেটি হলো যে গোকুলচন্দ্র নাগ তিনি মারা গেছেন মাত্র 31 বছর বয়সে, যক্ষা রোগে মারা গিয়েছেন। এবং সেখানে আমরা দেখলাম যে এই যখন গোকুলচন্দ্র নাগ মারা যান, উনি দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন। গোকুলচন্দ্র নাগের মানে আমরা বলি না যে আমাদের বাংলা সাহিত্যে অকাল প্রয়াত অনেকে আছেন, কবি আছেন, আমরা তাদের নাম জানি। এখানে যেটা হলো যে গোকুলচন্দ্র যিনি দার্জিলিংয়ে মারা গেছেন 1925 সালে, আর দীনেশ রঞ্জন দাস কিন্তু পরে মারা গেছেন যে বছর 1941-এ রবীন্দ্রনাথ মারা গেছেন সেই সময়। এই গোকুলচন্দ্র নাগ যিনি কম বয়সে দার্জিলিংয়ে গিয়েছিলেন, এবং আমি খুব বিস্মিত হয়েছি যে এই বন্ধুকে দেখার জন্য, তার সেবা করার জন্য দীনেশ রঞ্জন দাস কিন্তু সেই কলকাতা থেকে দার্জিলিং রওনা হয়েছেন। কার্শিয়াংয়ে যাওয়ার পরে সেখানে এত প্রতিকূল আবহাওয়া ছিল যে সেখান থেকে আর কিছুতেই দার্জিলিংয়ে পৌঁছানো যাচ্ছিল না। পরে সারা দিন এবং দীর্ঘ রাত হেঁটে এই দীনেশ রঞ্জন দাস কিন্তু পৌঁছেছিলেন তার বন্ধু গোকুলচন্দ্র নাগের কাছে। কিন্তু গোকুলচন্দ্র নাগ সেখানে আর বেশি দিন বাঁচেননি। 1925-এ গোকুলচন্দ্র নাগ সেখানে মারা যান। গোকুলচন্দ্র নাগের মৃত্যুর পরে কাজী নজরুল ইসলাম তাকে উৎসর্গ করে মানে তার নামে একটি কবিতা লিখেছিলেন। আমরা জানি শোক কবিতাকে ইংরেজিতে এলিজি বলা হয়, যেমন কবর একটি বিখ্যাত এলিজি। এইখানে এই গোকুল নাগ কবিতাটির নাম ছিল গোকুল নাগ, দীর্ঘ একটি কবিতা এবং খুবই বিষাদময় একটি, মানে পুরো কবিতার পংক্তিতে পংক্তিতে একটা মানে গভীর বিষাদ ছড়িয়ে আছে। এই কবিতাটি না পড়লে বোঝা যাবে না
যে নজরুলের সময়কালে বা কল্লোলের সময়কালের তার যারা সহযাত্রী, যারা সহলেখক, তারা কিভাবে গোকুলচন্দ্র নাগ এবং দীনেশরঞ্জন দাশকে অনুভব করেছে। আমি সেই কবিতা থেকে সামান্য কয়েকটি লাইন পড়ে আমার বক্তব্য শেষ করছি। না ফুরাতে শরতের বিদায় শেফালি, না নিবিতে আশ্বিনের কমল দীপালি, তুমি শুনেছিলে বন্ধু পাতা ঝরা গান, ফুলে ফুলে হেমন্তের বিদায় আহ্বান। হে পথিক বন্ধু মোর, হে প্রিয় আমার, যেখানে যে লোকে যাক করিও শিকার, অশ্রু রেবাকুলে মোর এ স্মৃতি তর্পণ, আমার এ অঞ্জলি করিনু অর্পণ। আজটাই সত্য নয় কটা দিন তাহা, ইতিহাস আছে ভবিষ্যৎ যাহা, অনন্তকালের তরে রচে সিংহাসন, যেখানে বসাবে তোমা বিশ্ব জনগণ। আজ তাহা নয় বন্ধু, হবে সে তখন, পূজা নয় আজ শুধু করিনু স্মরণ। আমরাও শতবর্ষে কল্লোল পত্রিকাকে স্মরণ করলাম দীনেশরঞ্জন দাশ, গোকুলচন্দ্র নাগকে, এবং কল্লোল পত্রিকাকে 7 বছর, মাত্র 7 বছর আয়ু ছিল। এই 7 বছরে কল্লোল পত্রিকাকে একটি অসামান্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবার জন্য যে সমস্ত কবি, সাহিত্যিক, লেখক তাদের মেধা, শ্রম, মনীষা দিয়েছেন, তাদের সবাইকে স্মরণ করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এতক্ষণ ধরে আমার এই প্রায় নিরর্থক বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।